বন্ধুরা, আরজিকর ম্যাটারে মারাত্মক একটি তথ্য নিয়ে এসেছি। বন্ধুরা, তিলোত্তমাকে টোটাল কতজন মিলে খুন ও ধর্ষণ করেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। এমনকি সেই রাত্রে কতজন ছিল, কি কি হয়েছে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে সিবিআইকে সেই নার্স, যেই নার্সের কাছে সেই রাত্রের ভিডিও ছিল, সেই ভিডিও ক্লিপটা কার পারমিশনে ডিলিট করেছে, সেই সমস্ত তথ্য এবার সিবিআইয়ের কাছে। শুনলে আপনারা অবাক হবেন যে সেই ব্যক্তিটিকে, যেই ব্যক্তিটি সেই নার্সকে ভিডিওটা ডিলিট করতে বলেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। এমনকি সোমনাথ দে ফাইনালি উনি পুরসভার প্রধান হয়েছেন, সেখানে তিলোত্তমার মা বাবা আবার মুখ খুলেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব, যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে সেই রাত্রে ফাইনালি তিলোত্তমাকে কতজন মিলে ধর্ষণ ও খুন করেছে। বন্ধুরা, একদম শুনলে আপনারা অবাক হবেন। তার আগে বলি যে আপনাদেরকে বলেছিলাম যে নার্সকে তলব করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। মানে 3 জন নার্স কিন্তু সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিল। তার মধ্যে একজন নার্স, যেই নার্স আমি নাম বলছি না, কিন্তু সেই নার্স খুবই ইম্পর্ট্যান্ট তথ্য দিয়েছে সিবিআইকে। মানে সেই নার্সের কাছে সেই রাত্রের তিলোত্তমার সাথে যেই রাত্রে যখন ঘটনাটা ঘটে সেই ফুটেজ ছিল সেই মেয়েটির কাছে। তো সেই মেয়েটি সেই ফুটেজ ভয়ে ডিলিট করতে বাধ্য হয়েছে, পয়েন্ট টু বি নোটেড। কিন্তু সেই ফুটেজ কার পারমিশনে মেয়েটি ডিলিট করেছে, এটা হলো গিয়ে সবচেয়ে বড় কথা। কিন্তু এই মেয়েটি ফাইনালি মুখ খুলেছে, আর সেই মেয়েটি সিবিআইয়ের কাছে সমস্ত ডিটেলসে বলেছে যে সেই ফুটেজ আমি কার পারমিশনে ডিলিট করেছি। আপনাদেরকে বলি যে আরজিকর ম্যাটারে এক আইপিএস অফিসারের নাম কিন্তু উঠছে, ঠিক আছে? আমি নাম মেনশন করছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেই আইপিএস অফিসার কে। মানে এই নার্স বলেছে যে আমাকে এক আইপিএস অফিসার বলেছিল ফোন থেকে ভিডিওটা ডিলিট করতে, তার জন্য আমি ভিডিওটা ডিলিট করেছি। আর সেই অফিসারের নাম এবার সিবিআইয়ের কাছে। সিবিআই এবার এই অফিসারের নাম আদালতে জমা দিতে চলেছেন, কারণ সোমবার আরজিকরের হিয়ারিং আছে, এই মামলাটির হিয়ারিং আছে। তো সোমবার ফাইনালি কোর্টে এবার সেই ব্যক্তি বা সেই অফিসারের নাম কিন্তু জমা পড়তে চলেছে। মানে মারাত্মক কিছু হতে চলেছে। বন্ধুরা, এবার আপনাদেরকে বলি যে এই যে সোমবার তো হিয়ারিং হবে, ঠিক আছে? তার থেকেও বড় কথা হলো যে এই কথাগুলো আপনাদেরকে বলছি, কে বলেছে, তাই না? আপনাদের মনে কোশ্চেন উঠবে যে এই কথাগুলো কে বলেছে। সিবিআই প্যানেলের এক আইনজীবী রাহুল দাস, আইনজীবী রাহুল দাস এই কথাটি নিজের মুখে এই কথাটি বলেছেন যে আমাদের কাছে বা সিবিআই অফিসারের কাছে ফাইনালি নাম জমা পড়ে গেছে সেই আইপিএসের। তো এবার সেই অফিসারের নাম কোর্টে জমা পড়বে। এবার সমস্ত কিছু ডিটেলসে তিলোত্তমার ব্যাপারে সমস্ত কিছু সামনে আসতে চলেছে। বন্ধুরা, আর হ্যাঁ, আরেকটা কথা বলি যে আরজি করে এই যে বিভিন্ন রকমের র্যাকেট চালানো হতো, এমনকি যেই সব ডেথ বডিগুলোকে পোস্টমর্টেম করানো হতো, তো সেখানে সিরিয়াল ওয়াইজ পোস্টমর্টেম হতো, কিন্তু সেখানে কিছু এজেন্ট থাকতো। যেই এজেন্টগুলো যার বডি, যেই বাড়িকার বা যেই পরিবারের বডি, ঠিক আছে, সেই বডিকে যদি টাকা দেওয়া হতো, ডেথ বডিগুলো টাকা দিলে তাকে আগে পোস্টমর্টেম ময়নাতদন্ত হতো, কিন্তু টাকা না দিলে সিরিয়াল ওয়াইজ হতো। এগুলোও ছিল গিয়ে একটা ব্যবসা। এই আরজি করে এগুলো ব্যবসা হতো, আর সেগুলো সমস্ত কিছু করতে গিয়ে এই সন্দীপ ঘোষ, বুঝতে পারছেন, সন্দীপ ঘোষ। কিন্তু কথাটা হলো সন্দীপ ঘোষের এত সাহস যে সন্দীপ ঘোষ এই সমস্ত কিছু করছে এক সরকারি হাসপাতালে, তাই নয় কি? তাহলে এটা পরিষ্কার সিবিআইয়ের কাছে যে এই সন্দীপ ঘোষ যে করতো এই সমস্ত কিছু, নিশ্চয়ই সন্দীপ ঘোষের পিছনে রয়েছে গিয়ে বিশাল বড় হাত, যার জন্য সন্দীপ ঘোষ কিন্তু এই সমস্ত কিছু করার সাহস পেয়েছে বা সমস্ত কিছু সন্দীপ ঘোষ চালাতো। এমনকি সেই আইনজীবী এটাও বলেছেন যে এই সমস্ত কিছু শুধুমাত্র আরজিকর না, বেশ কয়েকটা হসপিটাল মিলে এই সমস্ত কিছু চালানো হতো, যার সমস্ত ডিটেলস এবার কোর্টে জমা পড়তে চলেছে। দুর্ধর্ষ কিছু আগামীতে হতে চলেছে। আরজিকর ম্যাটারে মারাত্মক কিছু আপনারা শুনতে পাবেন। আমরা তথ্য পাচ্ছি, আপনাদের কাছে সমস্ত তথ্য পৌঁছে যাবে। বন্ধুরা, এবার আপনাদেরকে বলি যে সেই রাত্রে তিলোত্তমার সাথে কতজন মিলে
তিলোত্তমার সাথে এই ঘটনাগুলো ঘটিয়েছে, যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা। মানে আপনাদেরকে বলেছিলাম যে তিলোত্তমার এই মানে তদন্তের জন্য ফাইনালি সুপ্রিম কোর্ট থেকে কেসটি কিন্তু হাইকোর্টে চলে এসছে। তার জন্য সিবিআই কিন্তু তৎপর হয়ে উঠে পড়েছে। এবার সিবিআই প্রথমত সেই রাতে ডিউটিতে থাকা প্রথমত নার্সদেরকে তলব করেছে, তারপরে সেই রাতে ডিউটিতে থাকা নিরাপত্তা রক্ষীদেরকে তলব করেছে। তার মধ্যে অমিত নামে এক ব্যক্তি, যেই ব্যক্তি সিবিআইয়ের কাছে কি বলেছে, যেটা মারাত্মক কিছু তথ্য দিয়েছে। অমিত নামে ব্যক্তিটি বলেছে সেই রাত্রে তিলোত্তমার সাথে মোট কজন মিলে, হ্যাঁ মানে সেখানে মোট কজন ছিল, তিলোত্তমার সাথে যখন ঘটনাটা ঘটানো হয় টোটাল কজন ছিল, বুঝতে পারছেন? তো এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার তদন্ত নিয়ে প্রথম থেকে প্রশ্ন তুলে আসছেন তিলোত্তমার মা বাবা। তাদের অভিযোগ ছিল, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা, সিবিআইয়ের তদন্তে কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তদন্তে গতি এসেছে, মানে কিছুটা পরিবর্তন এসেছে, কিছুটা না বেশ পরিবর্তন এসছে, তাই তো? এবং নতুন কিছু তথ্য আমরা কিন্তু মানে শুনতে পাচ্ছি, বা আগামীতে আরও মানে ভিতরের তথ্য আমাদের সামনে আসতে চলেছে, মানে অপরাধীদের চাল এবার ধরা পড়ছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর সিবিআই দ্রুত তদন্তের সেই সমস্ত ফাঁক এবার পূরণ করতে চাইছে, যার জন্য 4 নার্সকে তলব করার পর এবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই রাতে নিরাপত্তা রক্ষীদের, যারা ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। পয়েন্ট টু বি নোটেড, নিরাপত্তা রক্ষী অমিতের বক্তব্যে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। ঘটনার রাতে সেখানে টোটাল 5 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, মানে 5 থেকে 6 জন ব্যক্তি টোটাল কিন্তু ঘটনার রাতে উপস্থিত ছিলেন। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন। তিলোত্তমার সাথে 5 থেকে 6 জন মিলে এই ঘটনাগুলো ঘটিয়েছে। নিরাপত্তা রক্ষীর বয়ানে কি মিলল সেটা এবার আপনাদেরকে বলি। যে নিরাপত্তা রক্ষী, যেটা আপনাদেরকে বললাম যে পরিষ্কার উনি বলেছেন তদন্তের মানে প্রয়োজনে তাকে নতুন কিছু প্রশ্ন করা হয়েছে, আগে করা প্রশ্নগুলোর চেয়ে এবার আরও বিস্তারিতভাবে তথ্য সংগ্রহের জন্য মানে চেষ্টা করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। তার কথায় আগেও প্রশ্ন করা হয়েছিল, কিছু কিছু প্রশ্ন মানে বাদ পড়ে গেছিল, যার জন্য এবার আরও গভীরে গিয়ে তদন্ত করা হচ্ছে। মানে এই অমিত নামে ব্যক্তিটিকে আরও আগে জিজ্ঞেস করা হয়েছিল, আবারও তাকে যে মানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি যে সঞ্জয় রায়ের ভূমিকা নিয়েও কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছে। তদন্তকারীদের মূল নজর এখন সঞ্জয় রায়ের গতিবিধির ওপর। তিলোত্তমার পরিবার শুরু থেকে দাবি করছিল সঞ্জয় কিন্তু একা নয়, এই ঘটনাতে আরও অনেকে জড়িত। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই দাবির সত্যতা খুঁজতে নতুন করে তদন্ত জোর দিয়েছে এবার কিন্তু সিবিআই। সেই অমিত নামে নিরাপত্তা রক্ষী ব্যক্তিটি সে কিন্তু এটাও বলেছিল যে সঞ্জয়ের গতিবিধি কেমন ছিল, সঞ্জয় সেই রাতে কী করেছে, সবটা কিন্তু সেটাও ডিটেলসে বলেছে। এমনকি তদন্তে দেরি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাও। চিকিৎসক তমনস চৌধুরী বলেন, সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে, এবার হাইকোর্টে শুনানি হবে। সিবিআই দেরিতে হলেও ফাঁক ফোকরগুলো বন্ধ করার চেষ্টা করছে। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো প্রশ্ন তুলেছেন, 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া উচিত ছিল, অথচ 7 মাস পেরিয়ে গিয়েছে, তদন্তের গাফিলতির কারণটা কি? তাই না? যেখানে চার্জশিট দেওয়ার সময় পেরিয়ে গেছে সেটা নিয়ে প্রশ্ন তো উঠবেই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিবিআই তদন্তের গতি বাড়িয়েছে, তবে সত্যি কি নতুন তথ্য বেরিয়ে আসবে কি না তা এখনও কিন্তু স্পষ্ট নয়। তবে যেভাবে নতুন করে নিরাপত্তা রক্ষী ও হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাতে তদন্তে বড় কোনো মোড় আসতে পারে বলে আমরা আশা করছি। হ্যাঁ, আরজিকর কাণ্ডের সত্য সামনে আসবে তা নির্ভর করছে সিবিআইয়ের তদন্তের ওপর। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কি আদৌ প্রকৃত দোষীদের শাস্তি হবে, নাকি তদন্তের গতি আবারও শিথিল হয়ে পড়বে? কারণ মাঝখানে এই তদন্ত নিয়ে একদম পুরো ধিমিয়ে পড়েছিল, পুরো ব্যাপারটা শিথিল হয়ে গেছিল। তার জন্য এই কেসটি যেমনি হাইকোর্টে এসছে, বাস তদন্তের আবার কিন্তু নতুন মোড় এসে তদন্ত আবার দ্রুত শুরু হয়ে গেছে। তো আপাতত সকলের নজর থাকবে হাইকোর্টে, সোমবার কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলবো। মারাত্মক কিছু
এইটুকু জাস্ট বলবো যে আপনাদেরকে মারাত্মক কিছু তথ্য দিতে চলেছি আরজি কর ম্যাটারে, কারণ যেটা হচ্ছে সেটাই আমরা আশা করেছি আর সেটাই হওয়াটা উচিত ছিল। তিলোত্তমার মা বাবা বারবার বলছেন যে এই যে সন্দীপ ঘোষ বিভিন্ন কিছু সেখানে চালাতো, মানে আরজি করে বিভিন্ন রকমের রেকেট, বিভিন্ন রকমের দুর্নীতি, তাই না? এই সমস্ত কিছু কি সন্দীপ ঘোষের একা দ্বারা সম্ভব? এটা কখনো পসিবল? এমনকি যে সেই আইনজীবী খোদ নিজে বলেছেন যে এটা কখনোই সম্ভব না এক ব্যক্তির দ্বারা ঘটানো। তার পিছনে একদম উপর র্যাঙ্কের হাত রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কাকে ইঙ্গিত করছি। যাই হোক, আমি নাম বলছি না, বুঝতে পারছেন আপনারা। এবার আপনাদেরকে বলি যে সেই সোমনাথ দেকে নিয়ে তিলোত্তমার মা বাবা কিন্তু মুখ খুলেছিলেন, তাই তো? সোমনাথ দেকে নিয়ে তিলোত্তমার মা বাবা বলেছিলেন যেই ব্যক্তিটি তিলোত্তমার দেহ তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়ার জন্য তাই তো? তারা ছিল। তারই কি পুরস্কার পেল? উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হয়েছেন সোমনাথ দে, যেটা তিলোত্তমার মা বাবা কিছুদিন আগেই বলেছিলেন যে এখনও অবধি হয়নি, হতে চলেছে। ফাইনালি হয়ে গেলেন উনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদত্যাগ করেন পানিহাটির আগের চেয়ারম্যান মলয় রায়। তবে সোমনাথ দেকে পানিহাটি পুরসভার পুরপ্রধানের দায়িত্ব দেওয়ার পেছনে বড় কারণ রয়েছে বলে মনে করেন আরজি করের তিলোত্তমার মা বাবা। একই ধারণা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালেরও কিন্তু এই সেম ধারণা রয়েছে। পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সোমনাথ দে। পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এর আগে আরজি করের নাটকীয় ঘটনার সময়ে রীতিমতো চর্চায় ছিলেন। আরজি করের নির্যাতিতা তরুণীর চিকিৎসকের দেহ দাহের ক্ষেত্রে সোমনাথ দের তৎপরতা, ঠিক আছে, নিরাপত্তা না, তৎপরতা ছিল। এই তৎপরতা নিয়ে সেই সময় প্রশ্ন তুলেছিলেন তিলোত্তমার মা বাবা। সেই সময় এই সোমনাথদের ভূমিকা নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করেছিল বিরোধী বিজেপি, বাম থেকে শুরু করে অন্যান্য দলগুলি। হেন সোমনাথ দে এবার পানিহাটির নয়া চেয়ারম্যান। আগে মলয় রায় ছিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। জানা গিয়েছে পানিহাটিতে অমরাবতী মাঠ সংক্রান্ত বিতর্কে জড়িয়ে গিয়ে পুরপ্রধানের পদ থেকে সরে যেতে হয়েছে মলয় রায়কে। ওই মাঠ অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। মলয় রায়ের ওই মাঠটি অবৈধভাবে বিক্রি করার কিন্তু অভিযোগ উঠেছিল মলয় রায়ের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি অভিযোগ জমা পড়েছিল। এছাড়াও মলয়ের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তুলেছিল খোদ তারই দলের কাউন্সিলররা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, কথাটা বুঝবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মলয় রায়। এবার নতুন করে সোমনাথ দেকে সেখানকার চেয়ারম্যান করা হয়েছে। পুরসভা এলাকার 35 কাউন্সিলরের মধ্যে 32 জন উপস্থিত ছিলেন। সেই 32 জন হাত তুলে নয়া চেয়ারম্যান হিসেবে সোমনাথ দেকে সমর্থন জানিয়েছেন। এমনকি যে সোমনাথ দে পানিহাটির চেয়ারম্যান হওয়া নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় সরব বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, শেষ পর্যন্ত সোমনাথ দেকে পানিহাটি পুরসভার চেয়ারম্যান করলেন আর কাউকে পেলেন না, পুরস্কার দিলেন। অভয়ার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার পুরস্কার। 9 আগস্ট কাউন্সিলর সোমনাথ দের মুখোমুখি হয়েছিলেন। ওই চোখের সামনে দেখেছিলাম অভয়ার দেহ তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ওই কাউন্সিলরের তৎপরতা। আরজি কর হাসপাতালে অভয়ার বাবা ও মার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল। বাবা মায়ের অনুমতি ছাড়া দেহ তুলে নিয়ে যাওয়া হয়েছিল। অসহায়ভাবে ওনারা মেয়ের দেহ কোথায় আর্তনাদ করেছিলেন। উল্টো দিকে এই কাউন্সিলর ও বিধায়ক গ্রিন করিডোর করে দেহ তুলে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। সেই দিন যেটা ঘটেছিল সেটা এখানে বলা হচ্ছে। এমনকি যে উনিও বলেছেন, সোমনাথ দেও কিন্তু এর পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন। সেটা কি দিয়েছেন সেটাও আপনাদেরকে বলছি, যে যাতে দেহ পুড়িয়ে দেওয়া হলে প্রমাণ সমস্ত লপাট হয়ে যায়। অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল 9 আগস্ট। 22 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত করলেন কাউন্সিলরকে, সোজা চেয়ারম্যান। এবার অঙ্কটা পুরো সোজা পরিষ্কার হয়ে গেল, তাই তো?
মানে কার কথায় সোমনাথ দে দেহ তড়িঘড়ি পুড়িয়ে দিয়েছিলেন আম জনতার আর আশা করি বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না, মানে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে আশা করি। তবে আরজি করে নির্যাতিতার বাবা মা কিংবা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করেন পানিহাটি পুরসভার নয়া পুরপ্রধান সোমনাথ রায়। আরজি করে নির্যাতিতাকে দাহ করার সময় অতি সক্রিয় হয়ে তিনিই শ্মশানের খরচ মিটিয়েছিলেন বলে দাবি করেছিলেন অভয়ার মানে তিলোত্তমার মা বাবা। এর পিছনে চক্রান্ত ছিল বলেও অভিযোগ তাদের। এসব নিয়েও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে পানিহাটির নয়া চেয়ারম্যান সোমনাথ দে বিস্তারিতভাবে তার বক্তব্য, মানে উনি উল্টো কিন্তু বলেছেন। উনি কি বলেছেন সোমনাথ দে সেটাই আবার আপনাদেরকে বলি, যে উনি এর ক্ল্যারিফিকেশান দিয়েছেন। উনি বলছেন, সোমনাথ দে বলেন কেউ টাকা দেয়নি আমাকে। এই ধরনের কেসে পুরসভার থেকেই এগুলো ফ্রি থাকে। সেই মুহূর্তে যা পরিস্থিতি ছিল তার বাবা মায়ের কাছে, মানে তার বাবা মায়ের কাছ থেকে যে ফি চাওয়ার প্রশ্নই ওঠে না, সেই জন্যই এটাকে ফ্রি করা হয়। এক্ষেত্রে সেখানে যে কাউন্সিলর থাকে তার নামটা ওপরে লেখা থাকে, আর কিছুই নয়। এবার যদি উনি মনে করে উনি টাকা দিয়ে দেবেন, তাহলে টাকা দিলে নামটা কেটে ওনাকে রিসিপ্ট দিয়ে দিত। তড়িঘড়ির কোনো ব্যাপার নেই। আরজি কর থেকে বডি এসেছিল, সঙ্গে 7 ভেন পুলিশও ছিল। আরজি করে নির্যাতিতার চিকিৎসক মানে বাড়ির নিচে 1 থেকে 1.5 ঘন্টা বডি ছিল তিলোত্তমার নিজের বাড়িতে, মানে তিলোত্তমার বডি ছিল 1 থেকে 1.5 ঘন্টা, যেটা এই চেয়ারম্যান বলেছেন। ওদের বাড়িতে প্রায় 1 ঘন্টা বডি ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ মানে ওনারা করছেন। ওর মা বাবা যখন মেয়ের ঘরে বডি নিয়ে যায় তখন আমরা কেউ ছিলাম না, তখন আমরা দূরে ছিলাম। ওর বাবা মায়ের কথাতে বডি নিয়ে যাওয়া হয়। ওর বাবাই আমাকে ফোনে ডেকেছিল বডি নিয়ে যেতে। এই কথাটা বিশ্বাস করতে পারছেন? আমি স্থানীয় কাউন্সিলর সেই হিসেবে গিয়েছিলাম। বর্তমান রাজনৈতিক কথা বলছেন ওরা। এই পরিবারটার পাশে আমি বহু ছোটবেলা থেকে ছিলাম। মেয়েটাকে বাড়ি গিয়ে সংবর্ধনাও দিয়ে এসেছিলাম। আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছে। চেয়ারম্যান হলাম বলে এটা নিয়ে রাজনৈতিক একটা মানে জল্পনা শুরু হচ্ছে। আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। এবার আপনাদের মানে যেটা মনে হচ্ছে সেটা কমেন্টে দিবেন, আমি কিছু বলবো না, ঠিক আছে? কারণ এটা সত্যি কি পুরস্কার, সত্যি কি পুরস্কার নয়, বা সত্যি কি তিলোত্তমার মা বাবা ওনাকে ফোন করে ডেকেছিলেন যে মেয়ের বডি নিয়ে যাও, এটা হতে পারে কখনো? যাই হোক, প্রতিবেদনটা এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদেরকে আগামীতে আরও মারাত্মক কিছু তথ্য দিতে চলেছি আরজি কর ম্যাটারে। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন, সমস্ত তথ্য সত্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। তো প্রতিবেদনটি এখানে শেষ করলাম। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।